সো ডিউরেশন অফ আ বন্ড, ফার্স্ট অফ অল অনেকগুলো ডিউরেশন আছে। আমি এটাকে একটু সিম্পলি ইন্টারেস্ট রেট রিস্ক হিসেবে যখন আমরা ডিউরেশন মেজার করি তখন আমরা যে ডিউরেশনটা দেখি যেটার নাম হচ্ছে মডিফাইড ডিউরেশন, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখন একটা বন্ডের প্রাইস আর ইল্ডের যে রিলেশনশিপটা দেখি সেইটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। সো এদিকে হচ্ছে হরাইজন্টাল এক্সিসে হচ্ছে আমার ইল্ড অ্যান্ড ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে আমার প্রাইস, এবং আমার ইন্টারেস্ট রেটের সাথে বন্ডের প্রাইসের সম্পর্কটা হচ্ছে দ্য রিলেশনশিপ ইজ ইনভার্স, মানে ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, মার্কেট ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে বন্ডের প্রাইস ফল করে, আর মার্কেট ইন্টারেস্ট রেট যদি কমে যায় তাহলে বন্ডের প্রাইস বেড়ে যায়। এখন এইটা দুইভাবে আমরা চিন্তা করতে পারি, এটা আগে বোঝা দরকার যে কেন ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের প্রাইস কমে এবং কেন ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের প্রাইস বেড়ে যায়। ফার্স্ট অফ অল এটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আছে বন্ডের প্রাইসের। সো ধরেন আপনি একটা বন্ড কিনলেন, যে বন্ডটার ম্যাচিউরিটি হচ্ছে 5 বছর, অ্যান্ড ধরে নেন ফর সিম্পলিসিটি এইটা অ্যানুয়াল আপনাকে ইন্টারেস্ট পে করে, সো অ্যানুয়াল কুপন আপনাকে দেয়। ধরে নিচ্ছি এই বন্ডটার ফেস ভ্যালু বা পার ভ্যালু 100 টাকা এবং কুপন রেট সে 10%। তো যখন বন্ডটা ইস্যু করা হয়েছিল তখন আমরা ধরে নেই যে এই বন্ডটার জন্য রেলেভেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট বা ওয়াইটিএম, যেই রেটে আমরা ডিসকাউন্টিং করি, সেটাও 10%। তাহলে এই বন্ডটা যেহেতু 5 বছরের বন্ড, তাহলে আমি এই বন্ডটা যদি আজকে কিনি এবং ম্যাচুরিটি পর্যন্ত যদি হোল্ড করি তাহলে আগামী 5 বছর 100 টাকার উপরে প্রথম বছর শেষে 10 টাকা, দ্বিতীয় বছর শেষে 10 টাকা, তৃতীয় বছর শেষে 10 টাকা, চতুর্থ বছর শেষে 10 টাকা এবং পঞ্চম বছর শেষে 10 টাকা প্লাস আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেস ভ্যালু 100 টাকা, সেটা 110 টাকা ফেরত পাবো। তো এই বন্ডটার প্রাইস কত হবে সেটা হচ্ছে এই ফিউচারে আমি যে ক্যাশ ফ্লো গুলো পাবো সেটাকে আমরা ডিসকাউন্টিং করব ইল্ড টু ম্যাচুরিটি রেট, যেটা রিকোয়ার্ড ওয়াইটিএম বা এই বন্ডের জন্য রেলেভেন্ট যেটা ডিসকাউন্ট রেট আমরা ধরে নিয়েছি সেই রেটটা 10%, সেই রেটে ডিসকাউন্ট করে সবগুলো ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করব এবং সেই প্রেজেন্ট ভ্যালুকে যোগ করে আমরা বন্ডটার প্রাইস পাবো। সো আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যদি 10% হয় তাহলে 1 বছর পরে যে 10 টাকা পাবো সেটার আজকের ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু 10 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1। 2 বছর পরে যে 10 টাকা পাবো সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2। 3 বছর পরে যে ক্যাশ ফ্লোটা পাবো সেটার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 3। 4 বছর পরে যে ক্যাশ ফ্লোটা পাবো সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4, এবং পঞ্চম বছর শেষে যে ক্যাশ ফ্লোটা পাবো সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5। পঞ্চম বছর শেষে আমি যে ক্যাশ ফ্লোটা পাচ্ছি ওইটা বেশি 110, কারণ ওখানে আমি কুপনও পাচ্ছি অ্যান্ড প্রিন্সিপালটাও ফেরত পাচ্ছি। আপনি যদি এই ক্যালকুলেশনটা করেন এবং সবগুলো প্রেজেন্ট ভ্যালুকে যোগ করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার প্রেজেন্ট ভ্যালু বা প্রাইস অফ দিস বন্ড উইল বি 100। কুপন রেট অ্যান্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড ওয়াইটিএম 10%, ওটা যদি সেম হয় তাহলে বন্ডটা অ্যাট পারে ট্রেড হয়। এখন এই বন্ডটা মনে করেন আপনি কিনলেন, কেনার ঠিক পরপরই ধরেন সেন্ট্রাল ব্যাংক অ্যানাউন্স করলো যে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল 1%। সো মার্কেট অটোমেটিকলি তখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বাড়িয়ে দিবে, কারণ আগে যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল, আগে যে ইন্টারেস্ট রেট ছিল ইকোনমিতে, এখন ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে। কিন্তু আপনি তো এই বন্ডটা 10% রেটেই কুপন পাবেন, কারণ এই বন্ডটা কিনেছেন তখন 5 বছরের জন্য কিনেছেন, এটা কুপন রেট 10%। ওয়ান্স ইউ বাই ইট, ওয়ান্স ইট ইস্যুড, এটার কুপন আর কখনো চেঞ্জ হয় না। কিন্তু ইকোনমিতে যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, তার মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেড়ে গিয়েছে, এখন যারা কিনবে এই বন্ডটা, মনে করেন আপনি এখন বন্ডটা কেনার পরেই ইন্টারেস্ট রেট বেড়ে গেল, নাও ইউ ওয়ান্ট টু সেল দ্য বন্ড। এখন যে বন্ডটা কিনবে সে দেখবে আমার এই বন্ডের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 11, কিন্তু আমি তো 10 করেই পাচ্ছি। সো তারা ইনস্ট্যান্টলি এই রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাকে তারা অ্যাডজাস্ট করবে, তারা এইটা 10% না হয়ে যাবে 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 1।
এটাও 0.11, এটাও 0.11, এটাও 0.11, এটাও 0.11। যেহেতু আমি হায়ার রেটে এখন ডিসকাউন্টিং করব, স্বাভাবিকভাবে আমার প্রেজেন্ট ভ্যালুটা কমে যাবে। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের প্রাইস কমে যায়। সিমিলারলি আপনি কেনার পরপরই সেন্ট্রাল ব্যাংক যদি ইন্টারেস্ট রেট কমে যেত বা কোনো কারণে মার্কেটে ইন্টারেস্ট রেট যদি কমে যেত, এই বন্ডটার প্রাইস বেড়ে যেত, কারণ তখন আমি 10% রেটে ডিসকাউন্টিং না করে 9% রেটে ডিসকাউন্টিং করতাম। এইটা একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ, দ্যাটস ওয়াই ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের প্রাইস কমে যায় এবং ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের প্রাইস বেড়ে যায়। ইনটুইটিভলি চিন্তা করেন যে আপনি বন্ডটা কিনেছেন, 10% কুপন দিবে, কিনেছেন, তখন মার্কেটে ইন্টারেস্ট 10% ছিল, মানে এই বন্ডের মতো সিমিলার রিস্কি বন্ড, সিমিলার ম্যাচুরিটির বন্ড সবই এইটার মতোই ইন্টারেস্ট রেট দিচ্ছিল, মানে তখন আরেকটা বন্ড ইস্যু করলেও সেটাও 10%। না, আপনি কেনার পরপরই মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল, বা ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, বা ইকোনমিতে রিস্ক বেড়ে গেল, সে কারণে ইনভেস্টরস আর ডিমান্ডিং মোর রেট। নাও এখন ইন্টারেস্ট, ইকোনমিতে ইন্টারেস্ট মনে করেন 11, এই বন্ডের মতো যতগুলো বন্ড মানুষ ইস্যু করবে, মনে করেন এটা গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট ইস্যু করবে, এটা 11% নাও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো আপনি এখনই আরেকটা বন্ড যদি কিনেন, সেটাতে পাবেন 11, আর এই পার্টিকুলার বন্ডে পাবেন 10। তাহলে যেই বন্ডটা আমাকে বেশি কুপন দেয়, ওটার ডিমান্ড বেশি থাকবে, ওই বন্ডটা যদি পারে ট্রেড হয়, এই বন্ডটা তার চেয়ে আমাকে কম দিচ্ছে, সো ন্যাচারালি এই বন্ডটার ডিমান্ড কমে যাবে, অ্যান্ড এই বন্ডটার ডিমান্ড কমে গেলে এই বন্ডটার প্রাইস কমে যাবে। সো সিন্স মার্কেট ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, আদার বন্ডস আর গিভিং মি সিমিলার রিস্কি, আদার বন্ড ইজ গিভিং মি মোর ক্যাশ ফ্লো, এই বন্ড আমাকে কম দিচ্ছে কারণ এই বন্ড আগে ইস্যু করা হয়েছে, এই বন্ডের ডিমান্ডটা কমে যাবে বিকজ অফ হায়ার ইন্টারেস্ট রেট, অ্যান্ড এই বন্ডটার দাম ফল করবে। ফল করে কোথায় আসবে? ওই যে 11% ডিসকাউন্টিং করলে যে জায়গাটায় প্রাইস, ওই জায়গাটায় আসা উচিত। সিমিলারলি যদি ইন্টারেস্ট রেট কমে যেত, মানে অন্যান্য বন্ড আপনাকে এখন 9% দিবে, আর এই বন্ড অলরেডি 10 দেয়, সো এই বন্ডের ডিমান্ড বেড়ে যাবে, হুইচ মিনস এই বন্ডের প্রাইস বেড়ে যাবে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের প্রাইস কমে যায়, এবং ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের প্রাইস বেড়ে যায়। নাও আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন 10% রেটে ডিসকাউন্টিং করছিলেন, তখন বন্ডটার প্রাইস 100 টাকা। এটা যদি আপনি 11% রেটে ডিসকাউন্টিং করেন, তাহলে দেখবেন বন্ডের প্রাইস কমে যাবে। 12% রেটে ডিসকাউন্টিং করলে আরো কমে যাবে, 13% ডিসকাউন্ট আরো কমে যাবে। এই যে কমে যাওয়ার যে নেচারটা, আপনি খেয়াল করে দেখবেন যে এই নেচারটা লিনিয়ার না। আপনি যদি এখানেই ক্যালকুলেট করে 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 প্লট করেন, যে 10-এর এগেনস্টে, 11-এর এগেনস্টে, 12-এর এগেনস্টে, 13-এর এগেনস্টে, এটাকে গ্রাফিক্যালি যদি প্লট করেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে প্লটটা অনেকটা দেখতে এরকম হবে। তার মানে হচ্ছে ইন্টারেস্ট বেড়ে গেলে বন্ডের প্রাইস কমে যায়, ইন্টারেস্ট কমে গেলে বন্ডের প্রাইস বেড়ে যায়, কিন্তু এই কমে যাওয়া বা বেড়ে যাওয়াটা লিনিয়ার না। সো মনে করেন ইন্টারেস্ট রেট ছিল এখানে, হুইচ ইজ মনে করেন 10, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 10% ইন্টারেস্ট রেট ধরে আমরা দেখব যে এইটা আমার বন্ডের প্রাইস এবং ইল্ডের যে রিলেশনশিপ, সেখানে কোন জায়গায় ইন্টারসেক্ট করে। সো আমরা যদি এটাকে দেখি যে এই জায়গায় ইন্টারসেক্ট করে, সো আমরা একটা লাইন ড্র করলাম, সো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম এইটা বন্ডের প্রাইস, মনে করেন দিস ইজ 100। এখন আমরা যদি ইন্টারেস্ট রেট 1% বাড়িয়ে দেই, মনে করেন ইন্টারেস্ট রেট 1% এখানে বেড়ে গেল 11। সো এখন আমরা যে প্রাইসটা দেখব যে প্রাইসটা কোথায় হবে। সো প্রাইসটা হবে, এখানে আমরা যদি ড্র করি তাহলে এখানে প্রাইসটা হবে। সো প্রাইস একটু কমে গেল, মনে করেন এটা 91 ফর এক্সাম্পল। তো আমরা এইখানে 1% ইন্টারেস্ট বেড়ে গেলে প্রাইস কতটুকু কমে যাবে, 1% কমে গেলে কতটুকু বেড়ে যাবে, এইটা যদি 1% নয় অল্প বাড়ে, ধরেন 10.1, তো অবভিয়াসলি যেহেতু এটা লিনিয়ারলি চেঞ্জ হবে না, কিন্তু স্টিল আমরা বুঝার সুবিধার্থে যে কাজটা করি, একটা লিনিয়ার লাইন ড্র করি এই পয়েন্টে। ধরেন 10% ইন্টারেস্ট রেট, এখানে আমি একটা লিনিয়ার লাইন ড্র করলাম। লিনিয়ার লাইন যেটা ড্র করলাম সেটা দিয়ে আমি এতটুকু বেড়ে গেলে প্রাইস এখানে পাচ্ছি, এতটুকু কমে গেলে প্রাইস এখানে পাচ্ছি, কিন্তু আমি লিনিয়ার লাইন দিয়ে বলছি প্রাইস এতটুকু হবে।
এই লিনিয়ার লাইনটাই হচ্ছে আমার 10%-এর এখানে এই বন্ডের যে কার্ভ লাইন যেটা আছে ওটার সাথে ট্যানজেন্ট। সো যেই পয়েন্টে আমার ট্যানজেন্সি পয়েন্ট, ওই পয়েন্টে আমরা একটা লিনিয়ার লাইন ড্র করে স্লোপ ক্যালকুলেট করি। স্লোপ মানে কি? রাইজ বাই রান। তো একটা কার্ভ লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ এক হয় না। তো স্লোপটা বের করার জন্য যে কোনো একটা পয়েন্টে আমরা একটা লিনিয়ার লাইন ড্র করে স্লোপ ক্যালকুলেট করি, কারণ লিনিয়ার লাইনের স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে সমান। তার মানে হচ্ছে এখানেও যা, এখানেও তা, এখানেও তা। তো যেহেতু প্রত্যেকটা পয়েন্টে সমান, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু ট্যানজেন্ট, তাহলে ওই পয়েন্টে ওই লাইনটা স্লোপ আমরা পেয়ে গেলাম, এবং এই স্লোপটাই হচ্ছে আপনার মডিফাইড ডিউরেশন। তো মনে করেন এই ডিউরেশনটা আসছে সে 3.5। তো এই 3.5 ডিউরেশন মানে হচ্ছে, মডিফাইড ডিউরেশন মানে হচ্ছে ইন্টারেস্ট রেট 1% চেঞ্জ হলে বন্ডের প্রাইস রাফলি 3.5% চেঞ্জ হবে। এবং এই যে চেঞ্জটা আমরা বলছি এস্টিমেট করছি, এটা লিনিয়ার লাইন দিয়ে এস্টিমেট করছি, কিন্তু অ্যাকচুয়াল লাইন তো লিনিয়ার না। দেখেন এখানে একটু গ্যাপ আছে, এখানেও একটু গ্যাপ আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এখানে যে গ্যাপ আছে দেখেন। সো আলটিমেটলি তার মানে আমরা ডিউরেশন দিয়ে যে প্রাইসটাকে এস্টিমেট করছি সেটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, একদম এক্স্যাক্ট এস্টিমেট দিতে পারে না, যেহেতু বন্ডের প্রাইসের সাথে ইল্ডের রিলেশনশিপটা হচ্ছে নন লিনিয়ার। কিন্তু আমরা একটা লিনিয়ার লাইন দিয়ে এটাকে এস্টিমেট করার চেষ্টা করছি, আর সেই লিনিয়ার লাইনটা স্লোপটাই কিন্তু এখানে মডিফাইড ডিউরেশন। তো এই যে আমরা মডিফাইড ডিউরেশন আমরা ক্যালকুলেট করছি, সে ফর এক্সাম্পল এটা 3.5, তাহলে আমার মডিফাইড ডিউরেশনটা আমাকে একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট দিচ্ছে অ্যাবাউট যে দ্য সেন্সিটিভিটি অফ বন্ডস প্রাইস ডিউ টু চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট রেট অ্যাবসোলুট 1% চেঞ্জ হলে বন্ডের প্রাইস রাফলি কত পার্সেন্ট চেঞ্জ হবে সেইটাকে মেজার করছে মডিফাইড ডিউরেশন। এবং এইটা যখন ইন্টারেস্ট রেট অল্প চেঞ্জ হয়, ধর 5 বেসিস পয়েন্ট, 15 বেসিস পয়েন্ট বা 10 বেসিস পয়েন্ট, 10 বেসিস পয়েন্ট মানে 0.1%। সো অল্প চেঞ্জ হলে ডিউরেশন মোটামুটি ভালো কাজ করে। কিন্তু যদি ইন্টারেস্ট রেট ম্যাসিভ চেঞ্জ হয়, ফর এক্সাম্পল আমরা লাস্ট ফিউ অপশনে আমাদের দেশে দেখেছি যে সেই ইন্টারেস্ট রেট 150, 60, 70 বেসিস পয়েন্ট চেঞ্জ হচ্ছে। তো যখন ইন্টারেস্ট এরকম 1.5%, 2% চেঞ্জ হয়, সো ধরেন এখান থেকে 10 থেকে এখানে চলে আসলো, আমরা মডিফাইড ডিউরেশন দিয়ে বলছি প্রাইস এইটা, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস এইটা। এখানে তার ইন্টারেস্ট অনেক কমে গেল, মডিফাইড ডিউরেশন দিয়ে আমরা বলছি প্রাইস এইটা, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস এইটা। সো এই যে এস্টিমেট করছে, যখন লার্জ চেঞ্জেস ইন ইল্ড, ইন্টারেস্ট ইজ ভেরি ভোলাটাইল। সো ফর লার্জ চেঞ্জেস ইন ইল্ড, মডিফাইড ডিউরেশন যে এস্টিমেটটা করে, যে অ্যাপ্রক্সিমেশনটা করে অ্যাবাউট দ্য প্রাইস অফ দি বন্ড, ওই অ্যাপ্রক্সিমেশনটা অতটা ভালোভাবে করতে পারে না ফর লার্জ চেঞ্জেস ইন ইল্ড, বিকজ আমার বন্ডের সাথে প্রাইসের, বন্ডের ইল্ড চেঞ্জের সাথে প্রাইসের চেঞ্জের যে সম্পর্ক, এটা লিনিয়ার না, এটা নন লিনিয়ার, কনভেক্স ইন নেচার, and this convexity is positive for non callable bond বা স্ট্রেইট বন্ড। পজিটিভ মানে হচ্ছে ডিউরেশন দিয়ে আমি যেটা বলছি অ্যাকচুয়াল প্রাইস তার একটু বেশি, এখানে ডিউরেশন দিয়ে যা বলছি অ্যাকচুয়াল প্রাইস তার চেয়ে একটু বেশি। সো আলটিমেটলি ফর লার্জ চেঞ্জেস ইন ইল্ড, ডিউরেশন অতটা ভালো ক্যাপচার করতে পারে না। সো ডিউরেশন দিয়ে আমি যতটুকু প্রাইস চেঞ্জ বলবো, যে প্রাইসটাকে আমি এস্টিমেট করব, অ্যাকচুয়াল প্রাইস তার চেয়ে একটু বেশি হবে। কতটুকু বেশি এইটাকে ক্যাপচার করার জন্য আমরা যে মেট্রিকটা দেখি, সেই মেট্রিকটার নাম হচ্ছে কনভেক্সিটি। সো আপনি যখন ডিউরেশন দিয়ে এস্টিমেট করবেন যে আমার বন্ডের প্রাইস এমন হতে পারে, আপনি অ্যাপ্রক্সিমেট করছেন এমন হতে পারে, and for small changes in yield that will work fine, but for large changes in yield অত ভালো অ্যাক্ট করবে না, there will be a difference। তো তখন ওই পুরো মানে কাছাকাছি আসার জন্য আমাকে এই কনভেক্সিটিটা ক্যালকুলেট করতে হয়। তো তখন আমরা দেখার চেষ্টা করি কনভেক্সিটি কত, কনভেক্সিটির কারণে কতটুকু প্রাইস চেঞ্জ, ডিউরেশনের কারণে কতটুকু প্রাইস চেঞ্জ, দুইটাকে ক্যাপচার করে মোটামুটি বন্ডের প্রাইস যে চেঞ্জ সেটার একদম কাছাকাছি চলে আসি। এক্স্যাক্টলি কাছাকাছি হবে না, বিকজ বন্ডের এটা ডিউরেশনটাকে আমরা বলি ফার্স্ট ডেরিভেটিভ, কনভেক্সিটিটাকে আমরা বলি সেকেন্ড ডেরিভেটিভ। বাট আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের বন্ডের প্রাইসের সাথে যে ইল্ডের রিলেশনশিপ, সেটা টু দি পাওয়ার 1 আছে, টু দি পাওয়ার 2 আছে, এরপরে 3, 4, 5 মানে n ডিগ্রি পলিনোমিয়াল। বাট ওই ডিউরেশন দিয়ে ক্যাপচার করে আপনি ফার্স্ট ডিগ্রিটা পাচ্ছেন, কনভেক্সিটি দিয়ে ক্যাপচার করে আপনি সেকেন্ড ডিগ্রিটা পাচ্ছেন। এরপরের যে চেঞ্জগুলো সেটা এত অল্প
মানে পয়েন্টের পরে অনেক ঘর পড়ে, সো আলটিমেটলি ওইটা এত দরকার হয় না, যে কারণে বলা হয় যে কনভেক্সিটি দিয়ে করা পর্যন্ত এনাফ, দ্যাটস এনাফ টু ক্যালকুলেট ট্রু এস্টিমেশন, একদম কাছাকাছি চলে আসে আর কি। সো এই কারণে আমরা ফর লার্জ চেঞ্জেস ইন ইল কনভেক্সিটি দেখি। এবং পুটেবল বন্ডের ক্ষেত্রে, কলেবল বন্ডের ক্ষেত্রে কনভেক্সিটিটা নেগেটিভ হতে পারে। সো কলেবল বন্ডের ক্ষেত্রে যেটা হয়, দেখেন এই চিত্রটা ভালো করে দেখেন, এই চিত্রটা ইউ ক্যান সি যে ইন্টারেস্ট রেট কমে গেলে বন্ডের প্রাইসটা এখানে হবে, রাইট? সো এখন এইটা 100 মনে করেন, এইটা মনে করেন সে 110, আমি জাস্ট নাম্বার থ্রো করলাম কিছু, এইটা মনে করেন 120। তো আপনি দেখলেন যে ইন্টারেস্ট যদি এখানে 8%-এ চলে আসে, তাহলে এই বন্ডের প্রাইসটা 120 হওয়ার কথা। একটা স্ট্রেইট বন্ড যদি হয়, এটা 120ই হবে। কিন্তু মনে করেন এই বন্ডটা কলেবল বন্ড, অ্যান্ড ইট ক্যান বি কলেবল অ্যাট মনে করেন সে 115তে কলেবল মানে হচ্ছে issuer of this bond has the right to buy back this bond at 115। তো তাই যদি হয়, তাহলে এই বন্ডটা নর্মাল ফর্মুলা অনুযায়ী 120-এ যাওয়ার কথা, কিন্তু বিকজ ইস্যুয়ার হ্যাজ দ্য রাইট টু বাই ব্যাক দ্য বন্ড, তার মানে এই বন্ডটা একটা স্ট্রেইট বন্ড যেভাবে বাড়বে সেইভাবে বাড়তে পারবে না, এবং এটা 115-এর উপরে যাবে না বাজারে প্রাইস। কারণ আপনি জানেন এই বন্ডটা ইস্যুয়ার 115 প্রাইসে বাইব্যাক করে নিতে পারবে। উইল ইউ পে ফর দিস বন্ড? 117 টাকায় এই বন্ডটা আপনি কিনবেন, 118 টাকায় কিনবেন, 120 টাকায় কিনবেন? আপনি যদি 117 টাকায় কিনেন আর ইস্যুয়ার যদি 115 টাকায় বাইব্যাক করে ফেলে, আপনার তো 2 টাকা লস। সো দ্যাটস ওয়াই নর্মাল বন্ডের ক্ষেত্রে, স্ট্রেইট বন্ডের ক্ষেত্রে রিলেশনশিপটা এরকম, কিন্তু কলেবল বন্ডের ক্ষেত্রে এই কলেবল বন্ডের কল অপশনটা এক্সারসাইজ করবে যখন ইন্টারেস্ট কমে যায়, কারণ ইন্টারেস্ট কমে গেলে তো বন্ডের প্রাইস বেড়ে যাচ্ছে। সো যে প্রাইসে ইস্যুয়ার কল করতে পারবে তার উপরে যাওয়ার সম্ভাবনাটা তো যখন ইন্টারেস্ট কমে যায় তখন। সো অ্যাট লো ইন্টারেস্ট রেটে এই বন্ডটা তখন এরকম হয়ে যাবে। সো তার মানে হচ্ছে আমরা নর্মাল যে স্ট্রেইট বন্ডগুলো দেখি সেইটা কনভেক্স, কিন্তু আপনি যদি ধরেন সে Who do you want to met? সে আপনি you take a screenshot here, okay, you take a screenshot here and take this part. So if you take this part, you can see এই পার্টটুকু is concave অথবা নেগেটিভ কনভেক্সিটি। সো তার মানে হচ্ছে কলেবল বন্ড at low interest rate can exhibit negative convexity or concavity, which means কনভেক্সের নেচারটা আগে ভালো করে খেয়াল করে দেখেন। কনভেক্সের নেচারটা হচ্ছে যখন ইন্টারেস্ট বেড়ে গেল বন্ডের প্রাইস কমে গেল, যখন ইন্টারেস্ট কমে গেল বন্ডের প্রাইস বেড়ে গেল। 1% ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে বন্ডের প্রাইস যতটুকু বৃদ্ধি পায়, 1% ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে 1% ইন্টারেস্ট বেড়ে যাওয়ার কারণে বন্ডের প্রাইস যতটুকু কমে যায়, এবং 1% ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে বন্ডের প্রাইস যতটুকু বেড়ে যায়, বৃদ্ধিটুকু বেশি, হ্রাসটুকু কম। তার মানে এখন ইন্টারেস্টের 10 আছে, ইন্টারেস্টের 10 থেকে 11-তে গেলে বন্ডের প্রাইস যতটুকু ফল করবে, ইন্টারেস্টের 10 থেকে 9%-এ গেলে যতটুকু বন্ডের প্রাইস বাড়বে, বৃদ্ধিটা বেশি, হ্রাসটা কম। তার মানে বন্ডের প্রাইস বাড়ার সময় বাড়বে বেশি, কমার সময় কমবে কম, এন্ড দ্যাটস আ ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক। কিন্তু কলেবল বন্ডের ক্ষেত্রে যেহেতু এটা নেগেটিভ কনভেক্সিটি হবে, তার মানে হচ্ছে এট লো ইন্টারেস্ট রেট যখন থাকবে তখন এটা নেগেটিভ কনভেক্সিটি এক্সিবিট করবে। সো এই পার্টিকুলার ক্ষেত্রে মনে করেন এখানে আছে, এখান থেকে 1% ইন্টারেস্টে কমে গেলে বন্ডের প্রাইস অতটা বাড়বে না, 1% ইন্টারেস্টে বেড়ে গেলে বন্ডের প্রাইস বেশি ফল করবে, উল্টাটা হবে। তার মানে ইন্টারেস্ট বেড়ে গেলে বন্ডের প্রাইস ফল করবে, ইন্টারেস্ট কমে গেলে বন্ডের প্রাইস বাড়বে, বাট বৃদ্ধিটা কম, হ্রাসটা বেশি ইন কেস অফ কলেবল বন্ড এট ভেরি লো ইন্টারেস্ট রেটে হবে। সো কলেবল বন্ড এট ভেরি লো ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্টে it can exhibit negative
কনভেক্সিটি। সো এই জিনিসটা আপনি যখন সিএফএ লেভেল 2 ফিক্সড ইনকাম পড়বেন, কলেবল বন্ড, পুটেবল বন্ড, এগুলোর ভ্যালুয়েশনটা তখন আমরা এভাবে করব না, একটা ইন্টারেস্ট ট্রির মাধ্যমে করব। অ্যাট দিস মোমেন্ট আপনার ওইটার দরকার নাই। অ্যাট দিস মোমেন্ট আমি যতটুকু পড়িয়েছি অতটুকু দেখলেই চলবে।